আজ থেকে ২৫ বছর আগে রাশিয়ার মেরুদণ্ড ছিল দুর্বল ও ক্ষয়ে যাওয়া। পুতিন এসেই সে রাশিয়াকে সুপার পাওয়ার বানিয়েছে। আজ থেকে ৪৫ বছর আগে চীন ছিল দুর্ভিক্ষে ভোগা একটা দেশ। দেও শিয়াওপিং এসে সে চীনের চেহারা পাল্টে দিয়েছে। আজ থেকে ৬০ বছর আগে সিঙ্গাপুর ছিল ছোটখাটো একটা বস্তি। লি কুয়ান ইউ এসে সে সিঙ্গাপুরকে বানিয়েছে পৃথিবীর স্বর্গ। আজ থেকে ৬৫ বছর আগে দক্ষিণ কোরিয়া নামক দেশটার অর্থনীতি বলতে কিছুই ছিল না। পার্ক জুং হি এসে দক্ষিণ কোরিয়ার বুকে স্যামসাং ও হুন্দাইয়ের মতো কোম্পানি করতে সাহায্য করেছে। ৪টা শাসক ৪টা গরিব দেশের দায়িত্ব নিয়েছে, তারপর ম্যাজিকের মতো সবকিছু বদলে দিয়েছে। তাদের মধ্যে একটাই মিল, তারা সবাই স্বৈরশাসক। গণতন্ত্রকে বুড়ো আঙুল দেখিয়ে তারা নিজ নিজ দেশকে উন্নত করেছে। তাদের নিয়ে হাজারটা সমালোচনা আছে। তাদের হাতে মানুষ মরেছে, বিরোধীরা জেলে গেছে, স্বাধীনতা সংকুচিত হয়েছে। তবে তাদের দেশপ্রেমের কাছে গণতান্ত্রিক দেশের অনেক নেতার দেশপ্রেম কিছুই না। ঠিক এ কারণেই তারা নিজ নিজ দেশকে শূন্য থেকে শ্রেষ্ঠ বানাতে পেরেছে। ক্যাপসুলের আজকের ভিডিও পার্ক জুং হি, পুতিন, দেং শিয়াওপিং ও লি কুয়ান ইউ নামক ৪ স্বৈরশাসকের ভালো দিকগুলো নিয়ে, যারা শত সমালোচনার মাঝেও নিজ নিজ দেশের ভাগ্য ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। শুরুটা করতে হয় দক্ষিণ কোরিয়ার শাসক পার্ক জুং হির মাধ্যমে। তার সাফল্য ২টা। ১. দেশের অসাধু ব্যবসায়ীদের শায়েস্তা করা। ২. কৃষিনির্ভর দেশকে উন্নত বানানো। আজ থেকে ৬৫ বছর আগে ১৯৬০ সালে দক্ষিণ কোরিয়ার অবস্থা ছিল আফ্রিকার দরিদ্র দেশগুলোর মতো। তারা টিকেছিল আমেরিকার সাহায্যের উপর। এমন অবস্থায় ১৯৬১ সালের ১৬ মে মেজর জেনারেল পার্ক জুং হি সেনা অভ্যুত্থানের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ক্ষমতা নেন। একজন স্বৈরশাসক হিসেবে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দেশের শীর্ষ ব্যবসায়ীদের শক্ত হাতে দমন করা। প্রশ্ন আসতেই পারে, দেশের বড় ব্যবসায়ীদের কেন দমন করতে হবে? আসলে আমেরিকার থেকে সাহায্য হিসেবে যে অর্থ আসত তার বড় একটা অংশ শীর্ষ ব্যবসায়ীদের পকেটে ঢুকত। তাছাড়া তারা নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি সুবিধা নিয়ে সম্পদের পাহাড় গড়েছিল। অবস্থা এমন ছিল যে ব্যবসায়ীরাই সরকার, ব্যবসায়ীরাই সবকিছু। লাগামের বাইরে চলে যাওয়া এই ব্যবসায়ীদের বলা হয় অলিগার্ক। পার্ক এই অলিগার্কদের কোমর ভেঙে দিতে শুরু করেন। তিনি অসাধু ব্যবসায়ীদের গ্রেফতার করলেন, কিন্তু গ্রেফতার করাটা সমাধান না। সে ব্যবসায়ীদের হাতে প্রচুর অর্থ ছিল। পার্ক সেসব অর্থ দেশের কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন। তিনি ব্যবসায়ীদের সামনে ২টা রাস্তা রাখলেন। ১. সমস্ত অর্থ দক্ষিণ কোরিয়ার উন্নয়নে কাজে লাগাও, কারখানা করো, উৎপাদন বাড়াও, রপ্তানিতে রেকর্ড করো। অথবা ২. জেলে থাকো। দ্বিতীয়বার না ভেবেই ব্যবসায়ীরা প্রথম রাস্তায় হাঁটার সিদ্ধান্ত নেয়, মানে সমস্ত অর্থ দেশেই বিনিয়োগ হবে। বিনিময়ে সরকার ব্যবসায়ীদের দেবে সস্তা ঋণ ও কর সুবিধা। যে কোম্পানি যত বেশি রপ্তানি করতে পারবে তারা তত বেশি সরকারি সুবিধা পাবে। পার্ক প্রতি মাসে রপ্তানি বিষয়ক বৈঠক করতেন। কোন কোম্পানি কত রপ্তানি করেছে, কোথায় ব্যর্থ হয়েছে, সব হিসাব নিজেই দেখতেন। ব্যবসায়ীদের তো জব্দ করা হলো, এবার দেশটাকে উন্নত করতে হবে। উন্নয়নের প্রথম ধাপে দক্ষিণ কোরিয়ার বিদ্যুৎ, সার ও সিমেন্টের মতো মৌলিক শিল্প বড় হতে থাকে। দ্বিতীয় ধাপে পোশাক, জুতা ও হালকা উৎপাদন বাড়তে থাকে। তৃতীয় ধাপে ইস্পাত, জাহাজ, পেট্রোকেমিক্যালের মতো ভারী শিল্প গড়ে ওঠে। চতুর্থ ও শেষ ধাপে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিতে তারা সেরাদের কাতারে চলে আসে। হুন্দাইয়ের কথাই ধরুন, বর্তমান বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে হুন্দাইয়ের গাড়ি নেই। অথচ আগে তারা গাড়ি তৈরি করত না। হুন্দাই ছিল কনস্ট্রাকশন কোম্পানি। তারা ব্রিজ ও রাস্তাঘাট তৈরি করত। দক্ষিণ কোরিয়ার ৩ দিকে সমুদ্র। রপ্তানি বাড়ানোর জন্য তাদের জাহাজ দরকার ছিল। এজন্য পার্ক হুন্দাই কোম্পানিকে জাহাজ নির্মাণের দায়িত্ব দেয়। কোনো অভিজ্ঞতা না থাকায় পার্কের সরকার হুন্দাইয়ের পেছনে অর্থ ও অবকাঠামো ব্যবহার করে। কয়েক বছরের মধ্যে দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম বড় জাহাজ নির্মাতা হয়ে যায়। আর এরপর সে হুন্দাই গাড়ি বানানো শুরু করে। বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশে হুন্দাইয়ের গাড়ি আছে। একটা সময় স্যামসাংও আজকের মতো উন্নত ছিল না। তারা মূলত খাদ্য ও বস্ত্র ব্যবসা থেকে উঠে আসা কোম্পানি। পরে সরকারি সহায়তায় ইলেকট্রনিক্সে ঢুকল, আর তারপর ইতিহাস গড়ল। এখন পুরো ব্যাপারটা একবার ভাবুন। একজন মেজর জেনারেল সেনা অভ্যুত্থান ঘটিয়ে দেখলেন দেশটাকে ব্যবসায়ীরা লুটে খাচ্ছে। তিনি প্রথমে ব্যবসায়ীদের শাস্তি দিলেন, তারপর দেশের স্বার্থে কাছে টেনে নিলেন। ফলাফল হিসেবে কোরিয়ার বুকে জন্ম নিল দুনিয়া কাঁপানো সব কোম্পানি। রপ্তানিতে কোরিয়া চলে গেল ধরাছোঁয়ার বাইরে। পরিসংখ্যান সেটাই বলছে। ১৯৬২ সালে তাদের বার্ষিক রপ্তানি ছিল মাত্র $৫৫ মিলিয়ন। ১৯৭০ সালে তা বেড়ে দাঁড়ায় $৮৩৫ মিলিয়ন। ১৯৭৫ হয় $৫ বিলিয়ন। ১৯৭৯ সালে $১৫ বিলিয়ন। আর ১৯৮২ সালে হয় $২৭ বিলিয়ন। আজকের চিত্রটা আরও বড়। ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার বার্ষিক রপ্তানি $৬৮৩.৮ বিলিয়ন পৌঁছায়। ভাবা যায়, $৫৫ মিলিয়ন থেকে $৬৮৩.৮ বিলিয়ন।
12,432 গুণ বৃদ্ধি। কৃষি নির্ভর দেশটা আজ রপ্তানিতে বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম রপ্তানিকারক দেশ। কিন্তু এই গল্পের একটা অস্বস্তিকর সত্যও আছে। পার্ক ক্ষমতা দখল করে বিরোধীদের উপর দমন পীড়ন করেছিল। সংবাদ মাধ্যমের স্বাধীনতা সীমিত ছিল। শুধু তাই না, দ্রুত উন্নতির জন্য তিনি স্বাভাবিক কর্মঘণ্টার বাইরেও শ্রমিকদের অতিরিক্ত কাজ করাত। মজুরি ছিল কম এবং শ্রমিক অধিকার ছিল সীমিত। তবে আজ 40 বছর পর দুনিয়ার সেসব মনে রাখেনি। দুনিয়া মনে রেখেছে পার্ক চুং হি কিভাবে অলিগার্কদের দমন করেছিলেন, কিভাবে একটা দরিদ্র দেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছিলেন। এবার আসা যাক ভ্লাদিমির পুতিন প্রসঙ্গে। পশ্চিমারা তাকে যতবার পুতিন বলে তার চেয়ে বেশিবার ফ্যাসিস্ট পুতিন বলে। 1999 সাল থেকে তিনি রাশিয়ার ক্ষমতায় আছেন। পশ্চিমাদের চোখে একজন বিতর্কিত শাসক হিসেবে পুতিনের সাফল্য দুইটা। 1, তিনি অলিগার্কদের দমন করে রাশিয়া ছাড়া করেছেন। 2, সামরিক শক্তিতে রাশিয়াকে শূন্য থেকে শিখরে তুলেছেন। প্রথমে অলিগার্ক দমনটা দেখা যাক। এজন্য ফিরে যেতে হবে 1990-এর দশকে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। গোটা সোভিয়েত তেল, গ্যাস, ধাতু, ব্যাংক, টেলিভিশন সবকিছু নিয়ন্ত্রণ করছে কয়েকজন অতি ধনী ব্যবসায়ী। সমস্যা এটা না যে তারা রাশিয়াকে লুটে খাচ্ছিল, সমস্যা হলো তারা রাশিয়ার রাজনীতিতে প্রভাব ফেলত। 1991 থেকে 1999 সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিল বরিস ইয়েলৎসিন। দুর্বল এই প্রেসিডেন্টকে জেতাতে রাশিয়ার রাঘব বোয়াল ব্যবসায়ীরা টাকা ঢালত, তাদের মিডিয়ার অপব্যবহার করত, তারপর আবার লুটপাট শুরু করত। সহজ ভাষায় রাশিয়ায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে সরকার দেশ চালায় উপর থেকে আর সরকারকে ব্যবসায়ীরা চালায় ভেতর থেকে। এই পরিস্থিতির মধ্যে 1999 সালের শেষ দিন রাশিয়ার ক্ষমতায় আসেন পুতিন। তিনি জানতেন রাশিয়াকে নিজের মতো করে চালাতে হলে প্রথমে এই 10-12 অলিগার্ককে দেশ ছাড়া করতে হবে। 2000 সালের জুলাই পুতিন ক্রেমলিনে ডেকে পাঠালেন রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের। তাদের বৈঠক হলো। বৈঠকে পুতিনের বার্তা ছিল পরিষ্কার: ব্যবসা করবে, আয় করবে, সম্পদ রাখবে, সব ঠিক আছে, কিন্তু রাজনীতি থেকে দূরে থাকতে হবে। কয়েকজন ব্যবসায়ী পুতিনের শর্ত মানে, কয়েকজন মানে না। যারা মেনেছিল তারা বেঁচে যায়, কিন্তু যারা মানেনি তাদের কপালে দুর্ভোগ নেমে আসে। তেমনই একজন হলেন মিডিয়া অলিগার্ক ভ্লাদিমির গুসিনস্কি। তার মিডিয়া সাম্রাজ্য পুতিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ফলে তাকে গ্রেফতার করা হয় এবং শেষ পর্যন্ত তিনি রাশিয়া ছেড়ে চলে যেতে বাধ্য হন। আরেক প্রভাবশালী অলিগার্ক বরিস বেরেজভস্কিও দেশ ছাড়েন। পুতিনের বিরুদ্ধে সবচেয়ে বড় অলিগার্ক ছিল মিখাইল খোদারকোভস্কি। 2003 সালে মিখাইল ছিল রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। তার হাতে ছিল বিশাল তেল কোম্পানি ইউগোস। সমস্যা হলো সে পুতিনের বিরোধী দলে অর্থ ঢালছিল। 2003 সালের 25 অক্টোবর সাইবেরিয়ায় নিজের ব্যক্তিগত বিমানে জ্বালানি নেওয়ার সময় ফেডারেল এজেন্টরা মিখাইলকে গ্রেফতার করে। অভিযোগ অর্থ আত্মসাৎ ও কর ফাঁকি। পরে তাকে দীর্ঘদিন কারাদণ্ড দেওয়া হয়। তার কোম্পানি ইউকোস ভেঙে পড়ে এবং এর সম্পদের বড় অংশ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে চলে যায়। এর আগে আমরা দেখেছি পার্ক চুং হি অলিগার্কদের শাস্তি দিয়ে কিছু শর্তের মাধ্যমে ব্যবসা করার সুযোগ দিয়েছিলেন। পুতিন শাস্তি দিয়ে দেশ ছাড়া করে। শুধু তাই না, পুতিন কখনোই এই অলিগার্ক সিস্টেম তুলে দেয়নি। সে তার বিরুদ্ধে থাকা অলিগার্কদের দমন করার পক্ষে থাকা অলিগার্কদের হাতে সেই ব্যবসা তুলে দেয়। মানে রাশিয়ায় অলিগার্ক আছে, কিন্তু তারা পুতিনের অনুগত অলিগার্ক। কিন্তু পুতিনের সমস্যা অলিগার্ক নয়, দুর্বল সামরিক শক্তি, সঙ্গে ন্যাটোর আগ্রাসন। সহজ ভাষায় ন্যাটো হলো ইউরোপের অনেকগুলো দেশ নিয়ে গঠিত একটা সামরিক জোট, যার কাজ হলো ইউরোপের দেশগুলোকে সামরিক সুরক্ষা দেয়া। ইউরোপের বেশিরভাগ দেশ রাশিয়াকে শত্রু মনে করে, তাই তারা ঢাল হিসেবে ন্যাটো গঠন করেছে। পুতিন যখন ক্ষমতায় আসে তখন রাশিয়ার সামরিক শক্তি ছিল স্মরণকালের শ্রেষ্ঠ বিপর্যয়। সোভিয়েত আমলে যখন সক্রিয় সৈন্য সংখ্যা ছিল প্রায় 50 লাখ, রাশিয়ার নতুন সেনাবাহিনীতে তা কমতে কমতে 10 লক্ষের কাছাকাছি চলে আসে। সৈন্যদের মাঝে নৈতিকতা ও শৃঙ্খলা মারাত্মকভাবে ধসে পড়ে। ক্ষুধা ও মানবেতর জীবনযাপনের কারণে অনেক সেনা কর্মকর্তা এবং সাধারণ সৈনিক কৃষ্ণবাজার বা ব্ল্যাক মার্কেটে সামরিক সরঞ্জাম, জ্বালানি ও অস্ত্র বিক্রি করে দিতে শুরু করে। সোভিয়েত আমলের বিশাল সামরিক অস্ত্রের কারখানাগুলো অর্থায়নের অভাবে বন্ধ হয়ে যায়। নতুন কোনো অস্ত্র উৎপাদন প্রায় বন্ধ ছিল। মোট কথা, পরমাণু শক্তি ছাড়া রাশিয়ার কিছুই ছিল না। পুতিন শুধু সামরিক শক্তি ফিরিয়ে আনতে চাননি, তিনি রাশিয়াকে গোটা ইউরোপের ত্রাস বানাতে চেয়েছিলেন। এজন্য দরকার ছিল প্রচুর অর্থ। বিশ্বে তখন তেলের দাম বাড়ছিল। পুতিন সেই তেলের টাকা সরাসরি সামরিক খাতে ঢাললেন। 2000 সালে রাশিয়ার প্রতিরক্ষা বাজেট ছিল মাত্র $7.3 বিলিয়ন। 2001 সালে 20% বৃদ্ধি পায়। 2022 সালে আরও 40% বৃদ্ধি পায়। 2000 থেকে 2012 সাল পর্যন্ত মাত্র 12 বছরে রাশিয়ার মিলিটারি বাজেট 6 গুণ বাড়ে। 2013 সালে সেটা পৌঁছায় $67.3 বিলিয়ন। কিন্তু শুধু টাকা দিলে সেনাবাহিনী শক্তিশালী হয় না। 2008 সালে রাশিয়া জর্জিয়ায় যুদ্ধ করে জেতে, কিন্তু জেতার ধরনটা ছিল বিব্রতকর। একটা ছোট্ট দেশের বিরুদ্ধে রাশিয়ার সেনাবাহিনী হিমশিম খেয়ে যায়। রাশিয়ার ড্রোন নেই, আধুনিক অস্ত্র নেই, সমন্বয় নেই। পুতিন বুঝলেন অর্থ দিলেই হয় না, পুরো কাঠামো বদলাতে হবে। 2010 সালে ঘোষণা হলো 10 বছরের অস্ত্র আধুনিকরণ কর্মসূচি। এর মোট বাজেট $720 বিলিয়ন।
লক্ষ্য একটাই, সামরিক সরঞ্জাম উন্নত মানের করতে হবে। তখন রাশিয়ার মাত্র 10% অস্ত্র ছিল আধুনিক মানের। 2020 সালের মধ্যে সেটা 70% নেয়ার চ্যালেঞ্জ শুরু হয়। এই বাজেট থেকে রাশিয়া তৈরি করে S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা পৃথিবীর সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা। আমেরিকার F-35 বিমানকেও ভূপাতিত করতে সক্ষম, তাই ন্যাটোর কাছের দেশ তুরস্ক এটা কিনেছে। রাশিয়ার ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল 500 কিলোমিটার দূরের লক্ষ্যে নির্ভুল আঘাত করতে পারে, আর কিনঝাল হাইপারসোনিক মিসাইল শব্দের 10 গুণ গতিতে ছোটে। বর্তমান পৃথিবীর কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এটা থামাতে পারবে না। 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আটকে আছে। তাদের অস্ত্রভাণ্ডার এখনও খালি হয়নি। পুতিনের দূরদর্শী নেতৃত্ব ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। 1999 সালে যে রাশিয়ার হাতে পারমাণবিক অস্ত্র ছাড়া কিছুই ছিল না, আছে রাশিয়া ন্যাটোর ঘুম কেড়ে নিয়েছে। এবারের স্বৈরশাসকের নাম লি কুয়ান ইউ। সিঙ্গাপুরের প্রথম ও শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তার সাফল্য 2 জায়গায়। 1. সিঙ্গাপুরকে তিনি বস্তি থেকে বিশ্বসেরা বানিয়েছেন। 2. সিঙ্গাপুর থেকে তিনি দুর্নীতির শেকড় উপড়ে দিয়ে গেছেন। প্রথমে দেখা যাক সিঙ্গাপুরকে তিনি কিভাবে শূন্য থেকে শ্রেষ্ঠ বানিয়েছেন। এজন্য ফিরে যেতে হবে 1965 সালের আগস্টে। সিঙ্গাপুর তখন মালয়েশিয়ার অংশ ছিল, তবে মালয়েশিয়া হঠাৎ সিঙ্গাপুরকে বের করে দেয়। ফলে সিঙ্গাপুর স্বাধীনতা পেল ঠিকই, কিন্তু হাজারটা সমস্যা তাদের ঘিরে ধরল। থাকার জায়গা নেই, পর্যাপ্ত খাবার পানি নেই, চতুর্দিকে অপরাধ, বেকারত্ব আকাশ ছোঁয়া। আশ্চর্যের ব্যাপার হলো, এমন বাজে অবস্থার মাত্র 5 বছরের মধ্যে সিঙ্গাপুরে বিদেশি বিনিয়োগের জোয়ার শুরু হয়। সিঙ্গাপুরের মাটির নিচে সম্পদ ছিল না, সম্পদ বলতে ছিল মানুষ। লি কুয়ান ইউ এটাকেই কাজে লাগান। সিঙ্গাপুরের যেহেতু নিজস্ব পুঁজি নেই, তাই বিদেশি কোম্পানিগুলোকে সিঙ্গাপুরে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সিঙ্গাপুরের ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড বা ইডিবির কাজ ছিল পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে কোম্পানিগুলোকে বোঝানো, সিঙ্গাপুরে আসুন, এখানে কারখানা করুন, এখানে বিনিয়োগ করুন। কিন্তু একটা সমস্যা ছিল, বিদেশি কোম্পানি সিঙ্গাপুরে কেন আসবে? একজন আমেরিকান ব্যবসায়ী তার কোম্পানির কোটি কোটি ডলার এমন একটা দেশে বিনিয়োগ করবে কেন, যেখানে বেকারত্ব বেশি, অবকাঠামো দুর্বল, চতুর্দিকে অপরাধ? লি উত্তরটা জানতেন। সিঙ্গাপুরকে এমন একটা জায়গা বানাতে হবে যেখানে একজন ব্যবসায়ী নিশ্চিন্তে বলতে পারে এখানে বিনিয়োগ করাটা নিরাপদ। আর এখান থেকে লির সবচেয়ে বড় লড়াইগুলোর একটা শুরু হলো, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। কারণ দুর্নীতি এমন একটা জিনিস যা বিনিয়োগকারীর আস্থা কেড়ে নেয়। একজন ব্যবসায়ী যদি জানে কারখানা বানাতে হলে মন্ত্রীকে ঘুষ দিতে হবে, লাইসেন্স পেতে সরকারি কর্মকর্তাকে টাকা দিতে হবে, আদালতে ন্যায় বিচার পাওয়া যাবে না, তাহলে সে তার টাকা অন্য দেশে নিয়ে যাবে। এজন্য সিঙ্গাপুরের দুর্নীতি বিরোধী সংস্থা করাপ্ট প্র্যাকটিস ইনভেস্টিগেশন ব্যুরো বা সিপিআইবিকে আরও শক্তিশালী করা হয়। লি কুয়ান ইউর দর্শন ছিল খুবই কঠিন। রাষ্ট্রের সবচেয়ে উপরের মানুষ যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে নিচের কর্মকর্তাদের সৎ থাকার কোনো কারণ থাকবে না। তাই তিনি শুধু সাধারণ সরকারি কর্মচারীদের ধরেননি, মন্ত্রীদেরও ধরেছেন। 1975 সালে মন্ত্রী উই টুন বুন দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে যান। একজন মন্ত্রী যখন জেলে যায়, গোটা সিস্টেম তখন কেঁপে ওঠে। সবচেয়ে বড় ঘটনাটা ঘটে 1986 সালে। তখন সিঙ্গাপুরের জাতীয় উন্নয়ন মন্ত্রী তেহ চিয়াং ওয়ানের বিরুদ্ধে ওঠে অভিযোগ, তিনি 2টি বেসরকারি কোম্পানির কাছ থেকে মোট $1 মিলিয়ন সিঙ্গাপুর ডলার ঘুষ নিয়েছিলেন। তিনি কোনো সাধারণ কর্মকর্তা ছিলেন না, তেহ ছিলেন লি কুয়ান ইউ এর কাছের মানুষ। চাইলেই ঘটনাটা চাপা দেওয়া যেত, কিন্তু সিপিআইবি তদন্ত থামায়নি। তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত হয়। তিনি লির সঙ্গে দেখা করতে চেয়েও ব্যর্থ হন। লজ্জায় তেহ নিজেই নিজেকে শেষ করে দেয়। বিশ্ব ইতিহাসে সিঙ্গাপুরই সম্ভবত একমাত্র দেশ যে দেশের মন্ত্রীর দুর্নীতির লজ্জা মাথায় নিয়েই নিজে নিজেকে শেষ করে দিয়েছে। এসবের ফলে সিঙ্গাপুরের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়তে থাকে। 1968 সালে প্রথম বড় সাফল্য আসে। আমেরিকান সেমিকন্ডাক্টর কোম্পানি ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিঙ্গাপুরে বিনিয়োগ করে। এরপর ফেয়ারচাইল্ড, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, হিউলেট পেকার্ড, জেনারেল ইলেকট্রিকের মতো কোম্পানিগুলো সিঙ্গাপুরে আসে। তাদের দেখে ইউরোপ, আমেরিকা থেকে আরও কোম্পানির ঢল নামে। ফলে প্রচুর কর্মসংস্থান হয়। সিঙ্গাপুর থেকে বেকারত্ব বিদায় নেয়। মানুষ কারিগরি দক্ষতা অর্জন করে। শুরুতে কারখানাগুলোতে তৈরি হতো পোশাক, খেলনা, উইগের মতো তুলনামূলক কম প্রযুক্তি নির্ভর পণ্য। তারপর সিঙ্গাপুর ধীরে ধীরে উঠে গেল ইলেকট্রনিক্সে, তারপর প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, তারপর অ্যারোস্পেস, তারপর পেট্রোকেমিক্যালস, তারপর বায়োকেমিক্যাল ম্যানুফ্যাকচারিং। 1981 সালে সিঙ্গাপুরে অ্যাপল পা রাখে। ততদিনে দেশটার চেহারা পাল্টে গেছে। পরিসংখ্যান সেটাই বলছে। 1965 সালে সিঙ্গাপুরের একজন মানুষ বছরে $516 আয় করত। 1975 সালে তা হয় $2863, 1985 সালে $6593 এবং 1990 সালে হয় $11,862। বর্তমানে $90,674। 60 বছরে $516 থেকে $1,07,000 উঠেছে, প্রায় 200 গুণ বৃদ্ধি। এই উন্নয়নের পেছনে আছে লি কুয়ান ইউ এর কঠোরতা। অনেকে তাকে অতিরিক্ত কঠোর বলে সমালোচনা করত। তিনি সংবাদ মাধ্যমের স্বাধীনতায় একাধিকবার হস্তক্ষেপ করেছেন। বিদেশি পত্রিকা সমালোচনা করলে সিঙ্গাপুরে তাদের বিক্রি সীমিত করে দেওয়া হতো। টাইম, নিউজউইক, ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ,
সবাই এই শাস্তির মুখে পড়েছে। লি নিজে বলেছেন, বিটুইন বিং লাভড অ্যান্ড বিং ফিয়ার্ড আই হ্যাভ অলওয়েজ বিলিভড ম্যাকিয়াভেলি ওয়াজ রাইট। মানে সে চায় না কেউ তাকে ভালোবাসুক, বরঞ্চ এটা চায় যে তাকে ভয় পাক। লি আরও বলেছেন, উই ডিসাইডেড হোয়াট ইজ রাইট, নেভার মাইন্ড হোয়াট দ্য পিপল থিঙ্ক। তবে তার এই কঠোরতা ছাড়া সিঙ্গাপুর হয়তো আজকের জায়গায় আসতো না। লি 1990 সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। 2015 সালে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। গোটা সিঙ্গাপুরের মানুষ তার শেষ বিদায়ে অংশ নিয়েছিল। একজন স্বৈরশাসক এতটা ভালোবাসা পাচ্ছেন, ব্যাপারটা ইতিহাসে বিরল। শেষ করা যাক চীনের স্বৈরশাসক দেং শিয়াওপিংকে দিয়ে। দেং দুইটা কারণে বিখ্যাত। এক, তিনি প্রায় 80 কোটি গরিবের ভাগ্য পরিবর্তনে কাজ করেছেন। 2, তিনি চীনকে সুপার পাওয়ার হওয়ার ভিত করে দিয়ে গেছেন। 1978 সালের ডিসেম্বরে দেং শিয়াওপিং চীনের দায়িত্ব পান। সেই চীন ছিল গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন, কারণ চীনে কমিউনিজম চালু ছিল। এই সিস্টেমের সরকারই সবকিছুর মালিক, সবকিছুর নিয়ন্ত্রক। ফলে চীনে বিদেশি বিনিয়োগ আসত না। এমনকি চীনের কৃষকরা কোনো ফসল কী পরিমাণে উৎপাদন করবে তা সরকার ঠিক করে দিত। দেং এই সিস্টেম থেকে বের হতে চেয়েছিলেন, কিন্তু জানতেন গোটা চীনকে একদিনে কমিউনিজম থেকে বের করা যাবে না। তিনি পরীক্ষামূলকভাবে কিছু সেক্টরে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন। প্রথম পরীক্ষাটা শুরু হলো কৃষি খাতে। তখন চীনের কৃষকদের নিজস্ব জমি ছিল না, সরকারের অধীনে ছিল সমস্ত জমি। তখন চীনের কৃষকরা মূলত সমবায় ব্যবস্থার অধীনে কাজ করত। একজন কৃষক যত বেশি পরিশ্রম করুক আর যত কমই করুক তারাই সমান ছিল। ফলে অনেক কৃষক পরিশ্রম করতে আগ্রহ হারিয়ে ফেলে। ডেং এই ব্যবস্থা তুলে দেন, কৃষকদের জমি ফিরিয়ে চাষে স্বাধীনতা দেন। ফলটা ছিল বিস্ময়কর। চীনা কৃষকরা স্মরণকালে শ্রেষ্ঠ উৎপাদন করে। এবার দরকার ছিল শিল্প কারখানা, এজন্য দরকার বিদেশি পুঁজি ও বিদেশি প্রযুক্তি। চীনের তখন আমেরিকা, জাপান ও ইউরোপের কোম্পানির বিনিয়োগ দরকার ছিল। কিন্তু চীন তো গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এখানে বিদেশি বিনিয়োগকে রীতিমতো অপরাধের চোখে দেখা হয়। এখানেও দেং শিয়াওপিং পরীক্ষার সিদ্ধান্ত নেন। তিনি গোটা চীনের জন্য না, শুধুমাত্র শেনজেন এলাকার জন্য বিনিয়োগ নেন। শেনজেন ছিল স্যাঁতস্যাঁতে এক জেলে গ্রাম। এখানে ছিল ধানের জমি। বিদেশি বিনিয়োগের জন্য শেনজেনকে প্রস্তুত করা হয়। সেই শেনজেনকে আজ চীনের সিলিকন ভ্যালি বলা হয়। দেং শিয়াওপিংয়ের নীতি ছিল, বিড়াল কালো হোক বা সাদা, ইঁদুর ধরতে পারলেই হলো। মানে দেশ কমিউনিস্ট নাকি ক্যাপিটালিস্ট সেটা তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। গুরুত্বপূর্ণ ছিল সে ব্যবস্থা মানুষের জীবন কতটা উন্নত করতে পারছে। শেনজেনের চেহারা পাল্টে যাওয়ার পর চীনের একের পর এক প্রদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য খুলে দেওয়া হয়। ফলে চীন জুড়ে প্রচুর কারখানা বাড়ে, সেখান থেকে রপ্তানি বাড়ে। লাখ লাখ মানুষ গ্রাম থেকে শহরে এসে কারখানায় কাজ করতে শুরু করে। আর এর সবচেয়ে বড় ফল দেখা গেল দারিদ্র্যের ক্ষেত্রে। 1980-এর দশকের শুরুতে চীনে প্রায় 80 কোটি মানুষ আন্তর্জাতিক চরম দারিদ্র্য সীমার নিচে ছিল। পরবর্তী 4 দশকে প্রায় 80 কোটি মানুষ সেই দারিদ্র্য থেকে বেরিয়ে আসে। বিশ্ব ইতিহাসে একটা দেশে এত বেশি মানুষের ভাগ্য কখনোই পরিবর্তন হয়নি। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, এই পুরো সাফল্য শুধু দেং একা তৈরি করেননি। দেংয়ের পরও চীন কয়েক দশক ধরে একই সংস্কার, অবকাঠামো বিনিয়োগ, শিক্ষা ও শিল্পায়ন নীতি চালিয়ে গেছে। কিন্তু অর্থনীতির সে দরজা প্রথম খুলেছিলেন দেং শিয়াওপিং। আর তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল তিনি চীনকে এক লাফে বদলাতে চাননি। আগে পরীক্ষা করেছেন, ফল দেখেছেন, তারপর সফল জিনিসটা ধরে ধীরে ধীরে কোটি কোটি মানুষের জীবনে ছড়িয়ে দিয়েছেন। কিন্তু দেংয়ের গল্পটার একটা অন্ধকার দিকও আছে। তিনি অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক স্বাধীনতা একেবারেই দেননি। 1989 সালে চীনের তিয়ান আনমেন স্কোয়ারে গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কারের দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। চীনা সরকার সেখানে সামরিক শক্তি ব্যবহার করে আন্দোলন দমন করে। এতে 200 থেকে 300 মানুষ প্রাণ হারায়। এটা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ক্ষত। তবু চীনের মানুষ তাকে শ্রদ্ধা করে। আজকে চীনে বুলেট ট্রেন ছুটছে। চীন আমেরিকার দেয়া পাগলাটের ট্যারিফের তোয়াক্কা করে না। চীন বানাতে পারে না এমন কোনো বস্তু নেই। চীনের ইঞ্জিনিয়াররা বিশ্বসেরা। আমেরিকার পতনের পর যদি সুপার পাওয়ার হিসেবে কোনো দেশ দাঁড়ায় সেটাই চীন। এসব কিছু সূচনা হয়েছিল দেং শিয়াওপিং নামক এক স্বৈরাচারের হাত ধরে। 4 জন স্বৈরাচার 4টা দেশের চেহারা পাল্টে দিয়েছে। পার্ক চুং হি অলিগার্ড দমন করে কোরিয়ার বুকে বিশ্বসেরা সব কোম্পানি গড়ে উঠতে সাহায্য করেছে। পুতিন অলিগার্ড তাড়িয়ে রাশিয়ার সামরিক শক্তিকে ইউরোপের সেরা বানিয়েছে। লি কুয়ান ইউ সিঙ্গাপুরকে বস্তি থেকে উন্নয়নের মহাসড়কে তুলেছে। দেং শিয়াওপিং 80 কোটি মানুষকে বেকারত্ব থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি চীনকে সুপার পাওয়ার হওয়ার রেসে এনেছে। তাদের নিয়ে হাজারটা সমালোচনা আছে। তবে তারা ছাড়া দক্ষিণ কোরিয়া, রাশিয়া, সিঙ্গাপুর ও চীন আজ এতটা উন্নত হতো কিনা তা নিয়ে সন্দেহ আছে। তারা স্বৈরাচার, কিন্তু তাদের দেশপ্রেম অনেক গণতান্ত্রিক নেতার চেয়েও বেশি। তারা স্বৈরাচার, কিন্তু সফল স্বৈরাচার।